দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইট অডিয়েন্স অনুষ্ঠানে। আজকে আমরা হাজির হয়েছি ঈদের একটি বিশেষ পর্ব নিয়ে। আমি মুস্তাফিজ মিঠু রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি অভিনেত্রী সাইমা সিদ্দিক। স্বাগতম জানাচ্ছি সাইমা সিদ্দিক আপনাকে এবং ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, যেহেতু ঈদের অনুষ্ঠান আমরা মানে ঈদের বিশেষ পর্ব বলছি, একটু ঈদ নিয়ে জানতে চাই। ঈদ নিয়ে জানতে চাইলে আমাদের একটা বয়সের পর আ ঈদের কথা বললে আমাদের ছোটবেলার ঈদের কথাটাই সবচেয়ে বেশি স্মৃতিতে আসে আসলে এবং যদি বলি যে আ সারা জীবন বেঁচে থাকলেও আসলে ওই সময়গুলা হয়তোবা কখনো ফিরে আসবে না। ঈদের যে আনন্দটা। আপনার কাছ থেকে জানতে চাই যে কেমন লাগে যে তখনকার সময় থেকে এখনকার সময় বা সেই স্মৃতিগুলো মনে পড়লে বা সেই স্মৃতিগুলো কি ছিল সেগুলো আমরা একটু শুনবো। ছোটবেলার স্মৃতি তো আসলে বলে শেষ করা যাবে না। লাইফে তো আসলে অনেক অসংখ্য স্মৃতি। ছোটবেলার ঈদ আর এখন বড়বেলার ঈদ অনেক ডিফারেন্ট। ছোটবেলার ঈদ মানে হচ্ছে যে নতুন জামা, ঠিক সেম টাইমই হচ্ছে যে এখন আমরা নতুন জামা পরি, কিন্তু ওই ধরনের যে ফিলিংসটা বা ওই যে এক্সাইটমেন্ট যে আমার নতুন জামা প্যাকেট থেকে আমরা নতুন জামা বের করে যে একটা নতুন জামা পরবো, ওই ধরনের আসলে এক্সাইটমেন্ট অনেক কমে যায় বয়সের সাথে সাথে। কিন্তু ছোটবেলার ঈদ খুবই স্পেশাল, এখনো ঈদ অনেক স্পেশাল, কিন্তু আমি বলতে চাই যে মানে সবার লাইফে ছোটবেলার ঈদ গুলা অনেক অনেক বেশি মেমোরিজ থাকে, অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে। বড় ঈদ তো আসলে ঠিক আছে, ওকে ফাইন, বাট ছোটবেলার ঈদ সবসময় মানুষের লাইফে অনেক বেশি স্পেশাল এন্ড অনেক অনেক বেশি মেমোরেবল। সালামির একটা ব্যাপার থাকে সেটাও আস্তে, আস্তে কমে যায় আরকি। হ্যাঁ হ্যাঁ, এখন তো মানে এখন এমন একটা বয়স যে মানে এখন সালামি দিব না নিব ওই চিন্তা করি। আচ্ছা কোনটা হয়? এখন কোনটা বেশি হচ্ছে? মানে সালামি দেয়া লাগছে বেশি না সালামি এখন পাচ্ছেন বেশি? এখন সব থেকে বেশি হচ্ছে সালামি দিতে হয়। কাউকে যদি বলি আচ্ছা, সালামি সালামি দাও, তখন বলে যে এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো। এখন সবাই বলে যে না, এখন তো তুমি ছোটদেরকে উল্টা সালামি দিবা, ওকে দাও ওকে দাও, তোমার ছোট ছোট কাজিন আছে ওদেরকে দাও। তো বয়সের সাথে সাথে মানে বড় হওয়ার সাথে সাথে রেসপন্সিবিলিটি অনেক বেশি, মানুষের লাইফের প্রেশার অনেক বেশি। সো ইয়া। তবে অবশ্যই এটা খুব ভালো লাগারও একটা ব্যাপার যে নিজের উপার্জিত টাকা থেকে সেখানে ছোটদের অবশ্যই, শিওর সবাইকে শিওর। হ্যাঁ। খুশি করা এই হুম। বিষয়গুলো থাকে। তো এই যে মানে বাসার যারা ছোটরা আছে তাদের আবদারগুলো কিরকম থাকে ঈদের সময়? ঈদের সময় সবারই একটা আবদার থাকে যে বাসায় থাকো, একসাথে সবাই ঈদ করবো, এটাই মেজর থাকে। কারণ অনেক সময় বেশিরভাগ সময় বাসায় থাকা হয় না, ফ্যামিলিকে অনেক সময় মানে চাইলেও অনেক সময় সময় দেওয়া হয় না, নিজের কাজগুলো কাজের আসলে ব্যস্ততা। সময় দেখতে পাওয়া যায় না। হ্যাঁ। তো সবাই চায় যে ঈদের সময় ছোটদেরকে সালামি দেই, সবাই তো বলে কানের কাছে সালামি দাও সালামি দাও। প্লাস বাসার যে মানে প্যারেন্টসরা ওরা সবাই চায় যে একসাথে থাকো, ঈদে টাইম স্পেন্ড করো। আচ্ছা। আ একটু কাজের প্রসঙ্গে এবার একটু ফিরি যে হ্যাঁ। আপনি ৩ টা সিনেমা শেষ করেছেন। জি একটা হ্যাঁ। হচ্ছে আপনার জলরং, সংযোগ আর হচ্ছে আপনার জলকিরণ। জি। একটু দে সিনেমার আগে একটু ক্যারিয়ারের শুরুটা জানতে চাই যে আসলে কখন মনে হলো যে অভিনয়টা আসলে করতে চাই? বা শুরুটা কবে থেকে? আমার অভিনয়ের শুরু হচ্ছে যে 2016। এর আগে হচ্ছে আমার আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন হচ্ছে যে বেশ কিছু ফটোশুটের অফার এসেছিল। হ্যাঁ। তো আমার কলেজে সম্ভবত একটা প্যারাশুট বিউটি প্রেজেন্টের একটা কম্পিটিশন হয়। তো ওখান থেকে হচ্ছে যে আমার ফার্স্ট স্টেপ দেওয়া। তো তখন হচ্ছে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে, তো আমি চিন্তা করলাম যে না, বাসায় অনেক প্রেশার ছিল যে না, আগে হচ্ছে পড়াশোনা, ভার্সিটিতে গেলে অনেক ফ্রিডম পাওয়া যাবে, তখন তুমি তোমার মতন করে মানে কোন প্রফেশনে যেতে চাও ওইভাবে তুমি ফোকাস করো। তো পরে হচ্ছে যে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তারপর 2016-এ যখন আমি আস্তে আস্তে কাজ করা শুরু করি, আমার ফার্স্ট কাজ ছিল অমিতাভ রেজা চৌধুরী ভাইয়ার গ্রামীণ বিজ্ঞাপন। ফোনের একটা বিজ্ঞাপন। হ্যাঁ। তারপর পর হচ্ছে যে কিছুদিন ব্রেক দেওয়ার পর আমি আবার পড়াশোনা স্টার্ট করি। পড়াশোনা স্টার্ট করার পর নুহাস হুমায়ুন ভাইয়ার একটা খুব আলোচিত ওভিসি আমি করেছিলাম। সেটা হচ্ছে যে আম, একটা মেয়ে
তার বিয়ের পর যাতে কখনো ফিল না করে যে সে পর হয়ে গেছে। সো এটার কনসেপ্ট ছিল যে মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পরে তো আসলে পর হয়ে যায় সমাজ থেকে, তারপরে হচ্ছে যে ফ্যামিলি থেকে অনেক সময় মনে করে না এখন ওইটাই হচ্ছে তোমার বাসা, ওইটাই হচ্ছে তোমার ফ্যামিলি। তো এই কনসেপ্ট নিয়ে আসলে নুহাস হুমায়ুন ভাইয়ের সাথে আমার একটা ওবিসি করা হয়েছিল, এবং কি সেটা দ্যাট ওয়েন্ট ভাইরাল। আমি নিজেও এক্সপেক্ট করিনি যে আসলে কাজটা এত ভাইরাল হবে। ব্র্যাকের আচ্ছা, আচ্ছা। ভাইরাল শব্দটা তো এখন আসলে আ মানে সামাজিক মাধ্যমের কারণে আমরা আসলে বুঝতে পারি যে ভাইরাল হ্যাঁ, কতটা, কতজন মানুষ হ্যাঁ, দেখলো, কত হ্যাঁ। জনপ্রিয়তা পেল আসলে। তো তবুও তো একটা ভালো লাগা তো অবশ্যই আছে যে আমরা না যদি এটা পজিটিভ দিক এটা মানে থেকেও হ্যাঁ, দেখি যে একটা কাজ পজিটিভ যখন থেকে অনেক দেখি। মানুষ দেখে খুব হ্যাঁ, পজিটিভলি হ্যাঁ। এবং হচ্ছে সেটা যদি ক্যারিয়ারের শুরুর দিকেই হয়, সেটা তো অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। কেমন লাগে এই ধরনের প্রাপ্তি ছোট, ছোট বা হচ্ছে যে ক্যারিয়ারের শুরুর দিকে এত বড় কোনো প্রাপ্তি? আমার সবসময় মনে হয় যে আসলে ক্যারিয়ারের কখনো প্রাপ্তি শেষ হয় না। আমরা সবাই কাজ করি যে অনারের জন্য। একটা মানে আমাদের ছোট ছোট কাজগুলো যখন মানুষ বলে যে তোমার এই কাজটা খুব ভালো হয়েছে, এই কাজটা আসলে খুব ভালো। যখন একটা সিম্পল আমার একটা ফ্রেন্ড বা ফ্যামিলি বা আমার রিলেটিভ যারা, আমার কাজিন যারা যখন মানে সিম্পল একটা কমেন্ট করে যে ইট রিয়েলি গুড জব, কংগ্রেচুলেশনস সাইমা স্মৃতি, বা মানে হ্যাটস অফ, গো অ্যাহেড। সো এই ধরনের কমেন্ট গুলো না আমাদেরকে আরো বেশি মোটিভেট করে বা ইন্সপায়ার করে। সো প্রাপ্তির তো কখনোই শেষ হয় না। যখনই আমরা এই ধরনের ছোট ছোট কথাগুলো শুনি তাহলে এগুলো আমার কাছে মনে হয় যে মানে এক একটা ছোট ছোট পুরস্কার। অনুপ্রেরণা। হ্যাঁ, পুরস্কার। হ্যাঁ। আচ্ছা একটু সিনেমা নিয়ে শুনবো যে সিনেমা শুরুটা কিভাবে ১ম সিনেমা কাজ করাটা এবং এখন কি অবস্থা? কবে নাগাদ মুক্তি পাবে? আমার মনে হচ্ছে সবার আগে মুক্তি পাবে জলকিরণ সিনেমা। আর বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে উইন্টারের দিকে আবু সাইদ ভাইয়ের সাথে যখন আমার সংযোগ সিনেমা নিয়ে কথা হয়েছিল, সিনেমাটা এখনো পুরোপুরি শেষ হয়নি। সিনেমাটা সম্ভবত একদিনের সিকোয়েন্স বাকি, মানে আমার মনে হয় 5% বা 10% একটা সিকোয়েন্স বাকি। আর এই মুহূর্তে সজল ভাইয়ার মানে ডেট পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এই মুহূর্তে উনি দেশের বাইরে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আগে জলকেরন সিনেমা রিলিজ পাবে, তারপরে হচ্ছে যে সংযোগ, তারপরে জলরং। জলপীড়ন নিয়ে একটু যদি বলতেন যে আপনার চরিত্র সেখানে কি আছে বা গল্পটা কি ধরনের? জলকিরণ সিনেমাতে মেইনলি হচ্ছে আমি বলবো যে অনেক আর্টিস্ট ছিল। নওশা বাবু ছিল, রাশেদ মামুন, অপু ভাইয়া ছিল। তো অ্যাজ এ হিরোইন হিসেবে কাজ করে আমার মনে হয়েছে যে না, সবাই খুব ইন্সপায়ার করে তুমি ভালো কাজ করো, আগামীতে ভালো ভালো কাজ করবে। কাজ করার আগে সব থেকে বড় কথা হচ্ছে যে খুব বুঝে বুঝে কাজ করবে। কারণ এখানে এক ঝাঁক তরুণ তরুণী আসে একটা স্বপ্ন নিয়ে। এন্ড অফ দ্য ডে তে টিকে থাকা মানে এই মার্কেটটা তো অনেক বেশি কম্পিটিটিভ না, কম্পিটিটিভ মার্কেটে অনেক বেশি কম্পিটিশন। সো এই রেসের মধ্যে আসলে কে কত দূর গিয়ে সাস্টেইন করে, ভালো ভালো কাজ দিয়ে দর্শক এন্টারটেইন করে, এটা আসলে মেইন একটা পারপাস। সো মানে একজন অভিনেত্রী, একজন মানে হিরোইন যে যাই বলুক না কেন, আমি মনে করি যে না, ভালো কাজটা আসলে খুবই মুখ্য। আর জলরং নিয়ে একটু যদি বলতেন যে জলরং আপনার ও হ্যাঁ, জল রং, হ্যাঁ। জল রঙের কাজ করতে গিয়ে সব থেকে বেশি আমার কাছে ভালো লাগছে যে ডিরেক্টর খুবই সাপোর্টিভ ছিল, কো আর্টিস্টও খুব সাপোর্টিভ ছিল, কিন্তু এটার যে গল্প, এই গল্পটা খুবই খুবই স্ট্রাগল। এখানে হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ যে শ্রমিক, এই শ্রমিকরা লোভে পড়ে বা প্রলোভিত হয়ে অনেক সময় অনেক ভুল করে বসে বাইরের দেশে যাওয়ার জন্য, যে মনে করে যে আমাদের দেশে পরিশ্রম করার থেকে বিদেশে পরিশ্রম করলে হয়তো বা খুব অল্প সময়ে আমরা মানে অনেক বেশি মানে অর্থ উপার্জন করা যাবে। তো এখানে আসলে অনেক ধরনের শ্রমিক হয় কি যে অনেক মূর্খতার পরিচয় দেয়। আবার মানে মূর্খতার পরিচয় দেওয়ার পরে যে ফাঁদে পড়ে, ফাঁদে পড়ার পর যে তাদের জীবনে যে সংকটগুলো দেখা যায়, এত যে কষ্ট, এত যে মানে একটা ফাঁদে পড়ার পরে কি হয় মানুষের, তার লাইফের আফটার সিকোয়েন্স গুলো অনেক ট্র্যাজেডি হয় না। তো এটাই হচ্ছে যে এই গল্পের মূল কনসেপ্ট। সো গল্পটা করতে অনেক বেশি কষ্ট হয়েছিল, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে না, এটা একটা পর্যায়ে যাবে। ডিরেক্টর, কো আর্টিস্ট সবাই খুবই সাপোর্টিভ ছিল। এন্ড হ্যাঁ, কাজটা একটু কষ্ট হয়েছে। আচ্ছা আর একটু
অন্য ট্র্যাকে একটু একটা প্রসঙ্গ জানতে চাই। সেটা হচ্ছে হ্যাঁ যে আ সিনেমায় আসলে সবাই যারা ছোট পর্দা থেকে আসুক বা সরাসরি আসুক না কেন, অনেক আশা ভরসা এবং অনেক স্বপ্ন নিয়ে আসে আরকি। এবং আমরা হচ্ছে যে যারা হচ্ছে নিউ কামার আছে তাদের অনেক স্বপ্নের কথাই আমরা শুনতে পাই এবং হচ্ছে যে সিনেমাটাকে আঁকড়ে ধরে থাকার প্রত্যয়ে তারা আসে। কিন্তু হচ্ছে দেখা যায় অনেক সময় ১ম সিনেমা, ২য় সিনেমা খুব ভালো যাচ্ছে না। বা হচ্ছে যে অন অ্যান এভারেজ যাচ্ছে, স্ট্রাগল টা বাড়ছে আরকি। আ আ ২-১ টা সিনেমা পরেই সরে যায়। এই এই হ্যাঁ এই ধরনের এই ধরনের কমিটমেন্ট এর ব্রেকটা হয় আসলে। আ একটু সেই একই কথা আসলে আপনার কাছেও জানতে চাচ্ছি এবং আমাদের রেকর্ডটাও অবশ্যই থাকবে। আহ সবটাই হচ্ছে দর্শকের রেসপন্স। কখনো কোনো মানুষ, আমি মনে করি ঘুরে ফিরে কিন্তু একটা কথাই বারবার, যে আসলে কে কতটুকু প্রমিজিং, কে কতটুকু প্রমিজিং না। আমি যদি দেখি যে না আসলে খুব পরিশ্রম করা হচ্ছে, বা শুধু আমি না, আমার মতন যারা 10 জন অভিনেত্রী বা হিরোইন যারা আসতেছে বা অলরেডি কাজ করতেছে, যাদের অলরেডি মানে 10 থেকে 15টা সিনেমা রিলিজড বা অন দ্য ওয়ে টু বি রিলিজড, তখন আমি বলবো যে হ্যাঁ, অনেক পরিশ্রম করার পর যখন দেখবো যে না দর্শকের রেসপন্স পাওয়া যাচ্ছে না, খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমার হয়ে উঠতেছে না, সবকিছু মিলায় আমার বনিবনা হচ্ছে না। কাজের ক্ষেত্রে তো আমরা অনেক ধরনের কম্প্রোমাইজ করতে হয় না, যে সাপোজ একটা এডুকেশনের পরে এত পরিশ্রম করে কাজ করার পরও যখন দর্শকের রেসপন্স না পাওয়া যায়, তখন তো মানে আমার তো মনে হয় যে 10 জনের মধ্যে 9 জন বলবে যে না ঠিক আছে, ইটস বেটার টু বি সুইচ দ্য প্রফেশন, আমি অন্য একটা প্রফেশনে ট্রাই করি বা আমার লাইফটা আমি অন্যভাবে গুছাই। আর যখন সিনেমাতে আর একটা ব্যাপার হচ্ছে যে লাক, অনেকের আসলে লাক ফেভার করে না অন টাইম। হুম, রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়া, রাইট ট্র্যাকে হাঁটা বা রাইট কাজ করার পর অনেক সময় দেখা গেছে যে দর্শকের রেসপন্স পাওয়া যায় না। আর অনেকে দেখা গেছে যে মানে লাক ফেভার করে, খুব তাড়াতাড়ি দর্শকের রেসপন্সও পাওয়া যায়, ভালো ভালো কাজও অটোমেটিকলি চলে আসে, ব্যাটে বলে মানে একটার পর একটা কনজিকিউটিভলি খুব ভালো ভালো কাজ করা হয়ে থাকে। সো এই তো আর কি, সব মিলিয়ে যে দর্শকের রেসপন্স, দর্শক কাকে কিভাবে আসলে খুব তাড়াতাড়ি চট করে একসেপ্ট করছে, সেটার উপর ডিপেন্ড করে আসলে সে ততটুকুই কম্প্রোমাইজিং হয়, প্রমিজিং হয় কাজের ক্ষেত্রে, যে না আমার তো দর্শক খুব ভালোবাসছে, আমার আরো একটু ভালো ভালো কাজ করা উচিত, আমার দর্শক আসলে যা যা পছন্দ করে তাদেরকে খুব ভালো ভালো কাজ উপহার দিয়ে তাদের ভালোবাসার ফ্লোতে থাকা উচিত। এই তো। আচ্ছা, আচ্ছা। একটু এবার ঈদের প্রসঙ্গে ফিরে আসি। এবার ঈদে ৩ টি সিনেমা মুক্তি পাচ্ছে। জানেন নিশ্চয়ই। সেটা 'পরাণ', এবার 'সাইকো' আর হচ্ছে ৩ টি হ্যাঁ সিনেমা মুক্তি পাচ্ছে এবার ঈদে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিনেমা মানুষ হিসেবে আসলে কোন সিনেমাটি আগে দেখতে যেতে চান? আমি লিটারেলি পরান দেখতে যেতে চাই। আমি আজকেও হচ্ছে রাফি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে আমি বলতেছিলাম যে ভাইয়া আপনার পরান কবে রিলিজ পাবে, তো উনি বললো যে সম্ভবত ঈদে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে তো হলে দেখা হচ্ছে। না, না, আমি ঈদে তো মুক্তি পাচ্ছে। পরান এটা দেখতে। তো অলরেডি কনফার্ম। হুম হুম হুম। মানে সরি। 'পরাণ' ঈদে মুক্তি পাচ্ছে সেটা বললাম। হ্যাঁ হ্যাঁ, আমার ফিল্ম। না, না, আপনার ফিল্ম না। আমি তাহলে বলছি যে ঈদে তো 'পরাণ' মুক্তি পাচ্ছে। 'পরাণ' সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে আরকি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটি আপনি দেখতে যেতে চান। সেটাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর বা বা বাকি বাকি যে 'অনন্ত জলিলের' একটা সিনেমা মুক্তি পাচ্ছে 'দিন দা ডে'। হুম হুম। এটি কি হ্যাঁ, চান না মানে দেখতে? ইন্দাদি অবশ্যই দেখতে চাই, কেন দেখতে চাই না। ইনফ্যাক্ট আমি যদি একটা কথা বলতে চাই, সেটা আমি বলবো যে আহ, আমাদের দেশে যত সিনেমা সিনেমা বানানো হচ্ছে বা যারা কিনা সাহস করে সিনেমা বানাচ্ছে, দেখুন হলের অবস্থা ভালো না আমাদের দেশের, যে ব্যবসা বিনিয়োগ যে ফিল্মগুলো, ওই ফিল্মগুলো তো আসলে ভালো পর্যায়ে আলটিমেটলি আমরা মানে ড্রাইভ করতে পারতেছি না। ভালো সিনেমা হচ্ছে, ভালো আর্টিস্ট পারফরমেন্স দিচ্ছে, তারপরেও মানে দর্শকের কোনো রেসপন্স নাই, মানে দর্শকের কোনো হলে যে দর্শক, আমি বলবো হলে কোনো দর্শক নাই, এতে তো আমাদের কোনো দোষ নাই। তারপর আমি বলবো যে যারা সাহস করে এক ধাপ এগিয়ে যে কাজ করছে, তাদের সবাইকেই আমি দেই হাততালি, এবং তাদের সবার সিনেমা দেখা উচিত। কি ধরনের গল্প দেখতে পছন্দ করেন? মানে সিনেমা হলে গিয়ে ২ ঘন্টা বা ৩ ঘন্টা আমি সময় ব্যয় করে আসলে আ আ সাইমা সিটি কি ধরনের গল্প দেখতে চায়? আমি আমার সব থেকে পছন্দের যে জোন, সেটা হচ্ছে যে আমি স্টোরি টেলিং ফিল্ম খুব পছন্দ করি। আম, অবশ্যই ক্লাইম্যাক্স আছে, গুড মেকিং সিনেমা,
তারপর হচ্ছে যে স্টোরি টেলিং, খুব সিম্পল একটা গল্প, কিন্তু গল্পের প্রত্যেকটা মানে সিকোয়েন্স বাই সিকোয়েন্স, পরতে পরতে যে ক্লাইম্যাক্স থাকে, যে এক্সাইটমেন্ট ধরে রাখে, ওইটা আমার খুব পছন্দ। সো এই ধরনের জনরার ফিল্ম আই রিয়েলি লাইক টু সি। ড্রামা ড্রামা এবং থ্রিলার। হ্যাঁ, ড্রামা এন্ড থ্রিলার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার ঈদের একটু প্ল্যান জানতে চাই। ঈদে এবার কি করা হবে? বা ঘোরাঘুরি, বন্ধু-বান্ধবের সঙ্গে সবকিছু মিলিয়ে কি ধরনের প্ল্যান আছে এবার? ঈদে তো বেসিকলি মানে আমার আমার হচ্ছে যে ফ্যামিলির বেশ কয়েকজন মানুষের বার্থডে, তারা আচ্ছা, আসবে, and then বাসায় রান্না বান্না, খাওয়া দাওয়া, এন্ড আমার নিজেরও কিছু বাইরে যাওয়া দরকার, কারণ আমার ফ্রেন্ড সার্কেল এরা সবাই বলতেছে যে তুমি ঈদে বাসা থেকে নাকি বের হও না। আর এই তো কোরবানি সবকিছু কেন? মিলায় মানে ঈদে বাসা থেকে কেন বের হওয়া হয়? আমার 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 একটা খুব পছন্দের বলি, সেটা হচ্ছে যে আমি হলিডেতে বছরের 2 ঈদ এন্ড পাবলিক যে হলিডে গুলো থাকে, লাইক লাইক ভালোবাসা দিবস, তারপরে হচ্ছে স্বাধীনতা দিবস, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এইসব দিবসে আমি আসলে বাসা থেকে খুব কম বেরোতে পছন্দ করি। কেন মানে ভিড় এড়ানোর জন্য? ভিড় এড়ানোর জন্য ঠিক ওইরকম না, মানে লাইক ভালো লাগে না, বেটার টু বি এট হোম, এই তো। আচ্ছা, আচ্ছা। এবার একটু শেষ করে একটু কাজ নিয়ে জানতে চাই যে আগামীতে কি কাজগুলো নিয়ে ব্যস্ততা চলছে বা এখন কি ব্যস্ততা চলছে কাজ নিয়ে? এখন এখন একটা কাজ হচ্ছে যে মানে সেটা ডিসকাশন লেভেলে আর নেই, এই হুম। বর্ষাতে শুরু হবে, সেটা ডিরেকশন দিবে হচ্ছে সাদেক সাব্বির ভাইয়া। সাদেক সাব্বির কবে ভাইয়ার সরি? হ্যাঁ, সাদেক সাব্বির ভাইয়া। মানে এই শুরু হ্যাঁ, হবে কবে সিনেমাটা? এই বর্ষায় ঈদের পরপরই আসলে আমরা প্রথম লঞ্চ করার পসিবিলিটি আছে। এটাতে সম্ভবত রোকেয়া প্রাচী আপা থাকবেন, আমি থাকবো, আর আরেকজনের নাম হচ্ছে সোহেল মন্ডল থাকার পসিবিলিটিস অনেক বেশি, এখনো কনফার্মড না। সো এই তো আর কি, সবকিছু মিলে আমার মনে হয় যে জুলাইয়ের শেষের দিকে বা অগাস্টের ফার্স্ট উইকের দিকে আরেকটা ফিল্মের ফার্স্ট লঞ্চ শুরু হবে। আচ্ছা, আচ্ছা। আর ছোট পর্দায় কি কোনো কাজ করা হচ্ছে? ছোট পর্দায় না, আপাতত ছোট পর্দায় আমি আসলে কোনো কাজ করতে চাই না। বড় পর্দাতে কাজ করার আমার কাছে মনে হচ্ছে আর কি, এখনো তো একটা কাজও আমার রিলিজ হয়নি। মানে ছোট পর্দায় কাজ করতে চাই না চাই না বলতে কি আসলে চান না? নাকি আসলে আ মানে ইচ্ছা নেই নাকি কখনো করতে হলেও করবেন? না, আসলে ইচ্ছা নেই। মানে দেখা গেল যে সিনেমাটা আল্টিমেটলি হলো না। ২-৩ টা সিনেমা ফ্লপ এবং ৪-৫ টা সিনেমা ফ্লপ হয়ে গেল। হ্যাঁ, তখন হ্যাঁ, কি দেখা যাবে যে নাটকে ফিরে এসেছেন? হয়তো এটা আসলে মানে এ এ এ এরকম অনেক হয়। আমি একটু বলি আসলে। সেটা হচ্ছে যে আপনি না মানে অনেক সিনিয়র অনেক ও ই আপনার অভিনেত্রী আছেন যারা হচ্ছে আ আ ছোট পর্দা থেকে বড় পর্দায় যখন একটা সিনেমা রিলিজ পায় এবং সিনেমা রিলিজ পাওয়ার পরে বলে যে, "আমি আর ছোট পর্দায় কখনো ফিরব না।" এবং হুম, হচ্ছে আমার এরকম অনেক রিপোর্ট আছে। আমি এখনো বের করে দেখাতে পারব যে তারা এখন আবার ১ টা ২ টা সিনেমার পর এখন আবার আ নাটক ছাড়া তাদের আসলে গতি নেই আসলে। তো এই যে যারা বলে আসলে করতে চাই না বা করব না, মানে হুম, ডিরেক্টলি বলে দেয় আসলে আমি আসলে জানতে চাই যে আসলে এটা কি ইচ্ছা নাকি কমিটমেন্ট যে আমি আসলেই করব না। মানে আমি সিনেমাটা নিয়ে আঁকড়ে থাকবো। না, আমি একটু বলি। আম যখন একটা মানুষ নিজেকে বড় পর্দায় দেখে, তখন এটা একটা নেশা হয়ে যায় যে না, আমি বড় পর্দাতে যেহেতু কাজ করছি তাহলে আমি বড় পর্দাতেই। কিন্তু আলটিমেটলি যেটা হয় আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে, আমি যদি একটা কথা বলি খুব ছোট করে, যে ওই যে বললাম যে সবকিছুর মুখ্য হচ্ছে যে দর্শকের রেসপন্স। আপনার মানে আপনার এবং আমার যে কাজগুলো, আমরা যে পরিশ্রম করে যে কাজগুলো করি, ওই কাজগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে দর্শকের রেসপন্স। প্রডিউসারও কিন্তু চায় যে আমি যে টাকাটা প্রডিউস করব, আহ, আমি যে টাকাটা প্রডিউস করতেছি, এই টাকাটার আসলে আলটিমেট গোলসটা কি, আমার সিনেমার প্রফিটটা যেন আসে আরকি। প্রফিটটা তো আসে, প্লাস হচ্ছে যে সিনেমার যদি একটা মিনিমাম লেভেলের রেসপন্স আসে। সিনেমার যদি মিনিমাম লেভেলের রেসপন্স না আসে, তাহলে আসলে কেউ চায় না যে প্রডিউস করতে। তখন একটা সিনেমাতে কাজ করা মানুষও আবার ছোট ইন্ডাস্ট্রিতে মানে ছোট পর্দাতে ব্যাক করতে চায়। তো যাই হোক, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে সবাই চায় যে বিগ স্ক্রিনে দেখতে, এন্ড বিগ স্ক্রিনে নিজেকে আসলে কাজ করার যে মানে ফ্লোটা, ওইটাই কন্টিনিউ রাখতে চায়। কেউ আর ছোট পর্দাতে কাজ করতে চায় না বড় পর্দাতে কাজ করার না, না, মতো। না। আমরাও চাই না সাইমা সিটি আপনি ছোট পর্দায় আসেন। আমরা চাই আপনি বড় পর্দায় হ্যাঁ, খুব সফল একজন অভিনেত্রী আমরা দেখতে চাই অবশ্যই। আ হ্যাঁ, অ্যা দোয়া করবেন। হ্যাঁ,
একটু জানতে চাইবো সেটা হচ্ছে যে নতুন আ ক্যারিয়ারের পথ চলাটা আসলে অনেক প্রতিবন্ধকতা থাকে। অনেক হুম, সমস্যার মধ্যে দিয়ে অনেক স্ট্রাগল এর মধ্যে যেতে হয় আরকি আসলে। কখনো সাপোর্ট পাওয়া যায় আবার পাওয়া যায় না আরকি। অনেক সময় অনেকের অনেক ধরনের অভিজ্ঞতাই হয় আসলে। আপ আ আ আপনার পথ চলাটা নিয়ে একটু জানতে চাইবো যে আসলে সিনিয়রদের সাপোর্টটা কেমন পাচ্ছেন? সহকর্মীদের সাপোর্ট কিরকম পাচ্ছেন? অসুবিধা হ্যাঁ। হচ্ছে, অসুবিধাগুলো একটু জানতে চাইবো সব মিলিয়ে। কিরকম যাচ্ছে ওভারঅল? সিনিয়রদের সাপোর্ট বলতে অবশ্যই বলবো যে মানে আমি যেই ২ থেকে ৩ টা ফিল্ম করেছি সেই ফিল্মের মধ্যে যে সিনিয়র ছিল তাদের কাছ থেকে আমি অনেক বেশি আদর অ্যান্ড মানে যে অ্যাফেকশন ব্যাপারটা, স্নেহ ব্যাপারটা ওইটা ছিল। অ্যান্ড তারাও আমাকে বলেছিল যে মানে আমি হয়তোবা শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে তারা খুব সাপোর্টিভ ছিল অ্যান্ড তারা আমাকে সত্যিই খুব অনেক আদর করছে, বলছে যে একটু বুঝে পথ চলো, কারণ এই সিনেমার মানে পথটা এত সোজা না। মানে অনেক অনেক ধরনের কষ্ট, অনেক ধরনের হচ্ছে যে অনেক ধরনের পথে কাটা থাকবে, অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক ধরনের মানে মানে কি বলে কাজ করতে গেলে যে থাকে না যে অনেক ধরনের পরিশ্রম দেখে আমরা পিছন চলে আসি, না আসলে ব্যাটে বলে বলতেছে না, রিমুনারেশন ভালো না, সিনেমাটা আসলে ধৈর্যটা ধরে রাখা আসলে। যাবে সেটা আমি জানি না। তো ওই ধরনের আর কি যে মানে হ্যাঁ সিনিয়ররা অনেক ভালো, অ্যাফেকশন ছিল এন্ড দেন অসুবিধার কথা যদি জানতে চাই যে বিভিন্ন অসুবিধাগুলো কিরকম মানে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়? চ্যালেঞ্জের মুখে সব থেকে বেশি পড়তে হয় যে আমরা যখন খুব কম বাজেটের সিনেমা করি, আহ, ওই তো সবার আগে বললাম যে দর্শকের তো মনে করেন যে যখন রেসপন্স না পাওয়া যায় তখন প্রডিউসার বাজেট প্রডিউস করতে চায় না। তখন হয় কি যে খুব কম বাজেটের সিনেমা করতে গেলে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়। যে সাপোজ একদিনে অনেক 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 সিকোয়েন্স করো, একদিনে হচ্ছে যে কোনো রেস্ট নেওয়ার সুযোগ নাই, ভোর 6টা বাজে মেকআপ রুমে যাচ্ছি, রাত 2টা বাজে আমি আমার হাউসে ব্যাক করতেছি। তো এটা তো আমার মানে এটা তো আমার একটা ফিজিক্যাল বা মেন্টাল হেলথের উপর একটা হেসেলস না। এ ধরনের চ্যালেঞ্জ, অনেক ধরনের অনেক কথা মানুষ বলে যে কেন সিনেমাতে কাজ করতেছো, তুমি তো নাটকেই কাজ করতে পারতা, তুমি মানে ইউ সিম টু বি লাইক ভেরি প্রিটি, তুমি তো টিভিসিতে কাজ করতে পারো, নাটকে কাজ করতে পারো, কেন সিনেমাতে যাচ্ছ? কারণ সিনেমাতে গেলে তো আসলে ক্যারিয়ারের কোনো সাস্টেইনেবিলিটি নাই। তুমি একটা সিনেমা করার পর পরের সিনেমা করবে কিনা সেটা জানো না, কিন্তু তুমি সিনেমা করছো মানে হচ্ছে যে তুমি সিনেমাতেই ট্যাগড হয়েছো। বাস্তবতা মানে হ্যাঁ, হ্যাঁ, তুমি সিনেমা থেকে যখন নাটকে আসতেছো তখন তোমাকে সবাই পিছনে পিছনে অনেক কথা বলবে যে ওই দেখো সিনেমা করে আসছে এখন আবার নাটকে আসতেছে, সিনেমাতে এখন আর কোনো কাজ পাচ্ছে না, এই জন্য হচ্ছে যে নাটকে চলে আসতেছে। এই যে এই ধরনের যে মানে কথা হজম করার যে মানসিক সামর্থ্যতা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড চ্যালেঞ্জ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনিটলি এই চ্যালেঞ্জ। আ শেষ করব। আমরা প্রায় হচ্ছে শেষের দিকে রয়েছি। একটু দর্শকের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। ঈদ উপলক্ষে। উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো যে আমার জন্য দোয়া করবেন। আমার যে সিনেমাগুলা রিলিজ হবে সেগুলোর জন্য আপনাদের কাছে আসলে ভালোবাসা চাই, দোয়াও চাই। কারণ যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আসলে শুধু আমি না, আমাদের সিনেমার ইন্ডাস্ট্রি খুব বেশি দিন বেঁচে থাকতে পারবে না। সো আমি সবার কাছেই মানে বলতে চাই যে প্লিজ আপনারা সাপোর্ট করবেন আমাদের। অ্যাটলিস্ট বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমা দেখুন, আমাদের শিল্পকে বাঁচান, শিল্পের সাথে যে সম্পৃক্ত মানুষ তাদেরকে বাঁচান। ধন্যবাদ সামিয়া এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সো আ মাচ। আপনাকে ঈদ মোবারক। দর্শক আ আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আ আ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আ বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও ঈদ মোবারক।